হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞানের আজকে আমরা কি পড়ব? তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় হচ্ছে নাগরিকতা। তৃতীয় অধ্যায়ে কি আছে? প্রথম দুটো অধ্যায় আমাদের হয়ে গেছে, ওটাই বেস ছিল। প্রথম দুটো অধ্যায়, বিশেষ করে প্রথম অধ্যায়টা, ওই জন্য অতটা টাইম নিয়ে পড়িয়েছি। এইগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে 15-20 মিনিটের মধ্যে শেষ চ্যাপ্টার। তারপরে শেষে আমরা কোশ্চেন করব, দেখ কীরকম সহজ হয় ব্যাপারটা। সবাই বোঝার চেষ্টা করবি, কারণ শেষে আমরা কি করব? প্রশ্ন উত্তর এখানেই তোরা বলবি। হ্যাঁ, আর সবাই একটা করে পেজ নিয়ে কি করবি, পেজ নিয়ে লেখা শুরু করবি। এখন নয়, এখন লিখতে হবে না, মানে কোশ্চেন যখন করবো তখন আনসারগুলো দিবি। তাহলে কটা আনসার ঠিক হচ্ছে আমি বুঝবো। তোরা তো ওএমআর সবাই নিস নি মনে হয়। যাই হোক, দেখা যাক। তাহলে নাগরিকতা কি? দেখ, নাগরিকতা কি জানতে গেলে নাগরিকতা আগে কাকে বলে আমরা জানবো। কি জানবো? কাকে বলে, তাই না? প্রত্যেকটা জিনিস কাকে বলে তোদের কোশ্চেন আসবে না, কিন্তু কিন্তু জান, তাহলে বুঝতে পারবি। নাগরিকতা, একটা দেশে ক ধরনের নাগরিক থাকে প্রথম জান। নাগরিকতা কাকে বলবো আগে বলে নিই। কোনো একটি রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী জনগণ, কোনো একটি রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী জনগণ রাষ্ট্র প্রদত্ত কিছু অধিকার, রাষ্ট্র আমাদের কিছু অধিকার দেয়। কি কি দেয়? সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অধিকার দেয়। বুঝতে পেরেছিস? রাষ্ট্র প্রদত্ত কিছু অধিকার আমরা ভোগ করে থাকি, তাই না? এবার ভোগ করে থাকি, সেই জন্য আমরা কি করি? নিজেদের জ্ঞান, বুদ্ধি, দক্ষতাকে কাজে লাগাই রাষ্ট্রের কল্যাণের কাজে। এটাকেই বলা হয় নাগরিক। বুঝতে পেরেছিস কি বলা? তা নাগরিকতা অ্যাকচুয়ালি কি? রাষ্ট্রে, কোনো একটি রাষ্ট্রে তাকে কি করতে হবে? স্থায়ীভাবে বসবাস করতে হবে। নাগরিকদের প্রধান কাজ কি? কোনো একটি রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে, বসবাস করে রাষ্ট্র প্রদত্ত কিছু অধিকার ভোগ করে। রাষ্ট্রই তো আমাদের অধিকারগুলো দিচ্ছে, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, তাই না? সেই অধিকারগুলো আমরা ভোগ করছি। সেই জন্য আমরা কি করছি? বদলে কি করছি? রাষ্ট্রের আমাদের যে জ্ঞান, বুদ্ধি, দক্ষতা, এগুলোকে কাজে লাগাচ্ছি কিসে? রাষ্ট্রের কল্যাণের কাজে। এটাকেই আমরা নাগরিকতা। বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে পারবো। এইবার নাগরিক ক ধরনের হয় একটা দেশে? নাগরিক নাগরিক তিন ধরনের হয়, মেনলি দু ধরনের, কিন্তু তিন ধরনের বলা হয়। কি কি? এক হচ্ছে নাগরিক, দুই হচ্ছে বিদেশি, আর তিন হচ্ছে প্রজা। বুঝতে পেরেছিস? এবার ওগুলো আস্তে আস্তে আমরা আসবো কাকে বলে। তা নাগরিক কাদেরকে বলবো? দেখ, যারা রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে তারা হচ্ছে কি? নাগরিক। আর বিদেশিরা কি করে? অস্থায়ী বসবাস করে, অন্য দেশ থেকে আসে, কিছুদিনের জন্য থেকে আবার চলে যায়, তাই না? এডুকেশনের স্বার্থে আসে, ঘুরতে আসে, থেকে চলে যায়। তাহলে ওরা হচ্ছে কি? নাগরিকরা কি স্থায়ী, আর বিদেশিরা কি অস্থায়ী। নাগরিকদের আর বিদেশিদের মধ্যে পার্থক্য একটা মেন জিনিস। নাগরিকরা কি করে? নাগরিকরা সমস্ত অধিকার ভোগ করে, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক। কিন্তু বিদেশিরা বিদেশিরা সামাজিক অধিকার ভোগ করে, অর্থনৈতিক অধিকার ভোগ করে, কিন্তু রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না। কারণ বিদেশিদের ভোট দেওয়ার অধিকার নেই, বা ভোটে নির্বাচিত হওয়ার অধিকার নেই। বোঝাতে পেরেছি? তার নাগরিক আর বিদেশিদের মধ্যে পার্থক্য কি? নাগরিকরা আমরা স্থায়ীভাবে বসবাস করি। আমরা কি করি এখানে? স্থায়ীভাবে বসবাস করি। আর বিদেশিরা কি করে? অস্থায়ীভাবে। আমরা কি অধিকার? সব অধিকার ভোগ করি, কিন্তু বিদেশিরা কি করে? রাজনৈতিক অধিকার পায় না। অসুবিধা আছে? আর প্রজা তাহলে কাদের বলবো? প্রজা প্রজা বলছে, দেখ, 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়, ভারত। 1947 সালের আগে আমরা যখন ভারতের যারা ছিল আমাদের পূর্বপুরুষরা, তো তারা কি করে? তারা কিন্তু সবাই তখন নাগরিক না, সবাই তখন প্রজা। কারণ প্রজা কাদের বলবি? কোনো একটা রাজতন্ত্র, রাজা থাকলেই প্রজা থাকবে। তা রাজতন্ত্র মানে কি? কারুর আন্ডারে যদি আমরা থাকি, কেউ যদি আমাদের পরাধীন করে রাখে, তাই না? কারুর অধীনে যদি থাকি, কোনো শাসন ব্যবস্থার অধীনে থাকা মানেই সেটা হচ্ছে প্রজা। বুঝতে পেরেছিস? যতদিন না স্বাধীন হচ্ছিস ততদিন আমরা কি থেকে যাব? প্রজা। ক্লিয়ার হচ্ছে? তাহলে প্রজা কাদের বলবো? যারা 1947 সালের আগে ভারতে যদি প্রজা ধরিস, তাহলে আমরা সবাই তখন কি ছিলাম? ব্রিটিশ শাসনের অধীনে। তাই আমাদেরকে কি বলা হয়? প্রজা। অসুবিধা আছে তিনটে নিয়ে? তাহলে এবার আসি এদিকে। দেখ, নাগরিকতা হলো একটি রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী ব্যক্তির সেই বিশেষ মর্যাদা যার মাধ্যমে সে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করে। রাষ্ট্রের প্রতি আমরা কি করি? আনুগত্য প্রদর্শন করি। কেন? কী জন্য? রাষ্ট্র আমাদের অধিকারগুলো দেয়। বুঝতে পেরেছিস? এবং বিনিময়ে রাষ্ট্র প্রদত্ত অধিকার ভোগ করি। রাষ্ট্রকে আনুগত্য দিই, তার বিনিময়ে রাষ্ট্র প্রদত্ত কী করি? অধিকার ভোগ করি। আর নিজেদের জ্ঞান, বুদ্ধি, দক্ষতাকে কিসের কাজে লাগে? রাষ্ট্রের কল্যাণের কাজে লাগে। অসুবিধা আছে? স্থায়ীভাবে রাষ্ট্রে নাগরিকরা কী করে? স্থায়ীভাবে বসবাস করে। আনুগত্য, দেশের আইন ও সংবিধান মেনে চলি আমরা প্রত্যেকে। বুঝতে পেরেছিস? আচ্ছা, তারপরে কি?
তারপর দেখ অধিকার ও কর্তব্য, সামাজিক রাজনৈতিক অধিকার ভোগ করে এবং দেশের প্রতিটি কর্তব্য পালন করি। অসুবিধা আছে? এগুলো বলেছি, সব ক্লিয়ার হয়ে গেছে। এরপরে একটা রাষ্ট্রে ক ধরনের নাগরিক থাকে? মেনলি দু ধরনের। কি কি কোশ্চেন আসলে ক ধরনের নাগরিক থাকে? দু ধরনের। এক হচ্ছে নাগরিক, দুই হচ্ছে বিদেশি। বুঝতে পেরেছিস? আর এখানে তিন প্রকার দেওয়া আছে প্রজা। যদি আলাদাভাবে কোশ্চেন আসে তাহলে তোরা বুঝতে পারবি। তাহলে নাগরিক কাদের বলবো? স্থায়ী বাসিন্দা, রাজনৈতিক অধিকার, নাগরিকরা রাজনৈতিক অধিকার পায়, আর ভোটদান আছে, আর রাষ্ট্রের প্রতি পূর্ণ আনুগত্য থাকে, তাই না? আর বিদেশিরা কি করে? অস্থায়ী বাসিন্দা, কোনো রাজনৈতিক অধিকার নেই। এইটা হচ্ছে মেন পার্থক্য, রাজনৈতিক অধিকার নেই। বুঝতে পেরেছিস কি বললাম? অসুবিধা আছে? আর কি করে? রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনে বাধ্য নয়। অন্য দেশের মানুষ আমাদের দেশে আনুগত্য দেখাবে কেন? বুঝতে পেরেছিস কি বললাম? আর প্রজা কি? পরাধীন রাষ্ট্রের অধীনস্থ। আমাদের দেশ যখন স্বাধীন ছিল না, যেমন 1947 সালের আগে ভারতীয়রা। অসুবিধা আছে? তাহলে নাগরিক কাদের বলবো, বিদেশি কাদের বলবো? নাগরিক আর বিদেশির মধ্যে ডিফারেন্স পারবো। আর প্রজা কাদের? বুঝতে পারলি? হয়ে গেল। আচ্ছা, নাগরিকতা অর্জনের, এইবার আয় নাগরিকতা অর্জনের পদ্ধতি একটু বলে নিই, তারপরে এগুলো বলবো। নাগরিকতা অর্জনের পদ্ধতি ভালো করে বোঝ। নাগরিকতা অর্জনের পদ্ধতি, আমরা যে নাগরিক, নাগরিকতা অর্জনের পদ্ধতি আছে মেনলি দুটো। মেনলি কি? দুটো। একটা হচ্ছে স্বাভাবিক উপায়, আর একটা হচ্ছে কৃত্রিম উপায়। স্বাভাবিক উপায়কে বলা হয় জন্মসূত্রে, স্বাভাবিক উপায় বা জন্মসূত্রে। আর একটা অনুমোদন সূত্রে বা কৃত্রিম উপায়। বল সবাই, ক ভাগে ভাগ করা হয়? একটা স্বাভাবিক উপায়ে বা জন্মসূত্রে, স্বাভাবিক উপায় বা জন্মসূত্রে, আর একটা কৃত্রিম উপায় বা অনুমোদন সূত্রে। বুঝতে পেরেছিস কি বললাম? স্বাভাবিক উপায় মানে কি, কেন বলেছি জন্মসূত্রে? দেখ, আমাদের জন্মানোটা আমাদের হাতে আছে না আমাদের বাবা মায়ের হাতে? আমাদের হাতে। আমরা বাবা মা চেঞ্জ করতে পারবো না? না ভুল বশত বাবার কাছে জন্ম, গরিবের ছেলে ধর, না না ভুল বশত বাবার কাছে জন্ম চেঞ্জ করে নেবো, এরকম তো হবে না। বাবা মা চেঞ্জ করা যাবে না। তার মানে ওটা স্বাভাবিক উপায়। জন্মসূত্রে যদি নাগরিকতা পাই তাহলে সেটা কি? স্বাভাবিক উপায়। আর অনুমোদন সূত্রে নাগরিকতা, আমি এখন আমেরিকায় যাবো চাকরি করতে, আমাদের সুন্দর পিচাই গেছে গুগলের সিইও, তা আমেরিকার নাগরিক এখন, তাই না? তাহলে ওটা কোথা থেকে পেয়েছে? অনুমোদন। বুঝতে পেরেছিস কি বললাম? অক্ষয় কুমার আমাদের দেশে নাগরিক, অনুমোদন সূত্রে, কানাডায় জন্মগ্রহণ করেছে। বুঝতে পেরেছিস কি বললাম? সোনিয়া গান্ধী ইতালিতে জন্মগ্রহণ করেছে, আমাদের দেশের নাগরিক, অনুমোদন সূত্রে। বুঝতে পেরেছিস কি বললাম? ক্লিয়ার হচ্ছে তাহলে? অসুবিধা নেই? তাহলে দুটো উপায়, কি কি? এক হচ্ছে জন্মসূত্রে বা স্বাভাবিক উপায়ে, আর একটা অনুমোদন সূত্রে বা কৃত্রিম উপায়। এই দুটো নিয়ে কোনো ডিফারেন্স নেই। এইবারে জন্মসূত্রকে দুই ভাগে ভাগ করা হয়েছে। জন্মসূত্রকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কি কি দুই ভাগ? জন্মসূত্রকে বলা হয়েছে, একটা হচ্ছে রক্তের সম্পর্ক। রক্তের সম্পর্ক আমাদের কাদের সাথে আছে? বাবা মার সাথে। তাহলে বাবা মা যে দেশের নাগরিক, শিশুটি সেই দেশের নাগরিকতা পাবে। বাবা মা যদি ভারতীয় হয় তাহলে শিশুটিও ভারতীয়। বুঝতে পেরেছিস? এটা হচ্ছে কি? রক্তের সম্পর্ক। আর রক্তের সম্পর্ক কোন কোন দেশে দেখা যায়? ফ্রান্স, সুইজারল্যান্ড। ফ্রান্স, সুইজারল্যান্ড, মানে এর বাইরে কোশ্চেন দেয় না। তুই এবার প্রত্যেকটা দেশ, ওই যে 193টা দেশ আছে, অতগুলো দেশের নাম, কার কোন কোন দেশে রক্তের সম্পর্ক আছে, এরমভাবে দরকার নেই। বইয়ে এইগুলোই দেওয়া আছে, ফ্রান্স আর সুইজারল্যান্ড। রক্তের সম্পর্ক বললে কি মনে রাখবো? ফ্রান্স আর সুইজারল্যান্ড। আর জন্মস্থান, জন্মস্থান মানে শিশুটি যেই দেশে জন্মগ্রহণ করেছে, শিশুটি যেই দেশে। এইবার ধর শিশুটি ভারতীয়, ঠিক আছে, ভারতে বাবা মা, বাবা মা ভারতীয়। এবার বাবা মা চাকরি সূত্রে আমেরিকায় গেছে, ঠিক আছে। চাকরি সূত্রে মানে চাকরি কত বছর করে? 5 বছর, 10 বছর। তো 5 বছর ওখানে চাকরি করেছে, বিবাহ হয়েছে, ছেলেপিলে হয়েছে, শিশুটি জন্মগ্রহণ করলো। কোথায় জন্মগ্রহণ করলো? আমেরিকায়। আবার 10 বছর চাকরি করার পর ভারতে ফিরে এলো। তাহলে শিশুটি কোথাকার নাগরিকতা পাবে? আমেরিকারও নাগরিকতা পাওয়ার যোগ্য। বুঝতে পেরেছিস কি বললাম? কারণ তার জন্মটা কোথায় হয়েছে? আমেরিকা। তাহলে শিশুটির যেখানে জন্ম হবে, জন্মস্থান অনুযায়ী সে নাগরিকতা পাওয়ার যোগ্য। বুঝতে পেরেছিস কি বললাম? সেই দেশে যদি সেই নীতিটি থাকে। তো আমেরিকায় আছে, জন্মস্থান নীতি কোথায় আছে? আমেরিকায় আছে। তাহলে সেই শিশুটি কোথায় নাগরিকতা পাবে? আমেরিকায়। একদম সিম্পল ব্যাপার। এবার এরকমও ব্যাপার আছে, ধর কোনো একটা জাহাজে যেতে যেতে শিশুটি জন্মেছে, তাহলে কি দেখা যাবে? জাহাজটা জাহাজটা যেই এরিয়ায় পড়বে, যেই দেশের আন্ডারে পড়বে, ওই জাহাজের সেই জন্মগ্রহণ যখন করেছে সেখানে নাগরিকতা পাবে। এটা
এরকমভাবে ধরা হয় আর কি, এক্সাম্পল দেওয়া হয়। বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে জন্মস্থান মানে কি, শিশুটি যেখানে জন্মগ্রহণ করবে সেইখানে নাগরিকতা পাবে। অসুবিধা আছে? আর রক্তের সম্পর্ক কি, বাবা মা যেই দেশে জন্মগ্রহণ করে, মানে বাবা মা যেখানে, সেখানে নাগরিকতা পাবে। অসুবিধা আছে? তা দুটো বোঝাতে পারলাম। তাহলে প্রথমে নাগরিকতা অর্জনে কটা পদ্ধতি? দুটো। কি কি? জন্মসূত্রে বা স্বাভাবিক উপায়ে, আর একটা অনুমোদন সূত্রে বা কৃত্রিম উপায়ে। জন্মসূত্রকে কয় ভাগ করা হয়েছে? দুভাগে। একটা হচ্ছে জন্মস্থান, আর একটা রক্তের সম্পর্ক। জন্মস্থান মানে শিশুটি যেখানে জন্মেছে। আর এটা কোথায় কোথায় আছে? আমেরিকা, ইউকে, ইউএসএ আর আর্জেন্টিনা। ইউকে, ইউএসএ, আর্জেন্টিনা, এগুলো কোশ্চেন আসবে কিন্তু। ইউএসএ, ইউকে, আর্জেন্টিনা, এটা হচ্ছে জন্মস্থান। আর রক্তের সম্পর্ক মানে বাবা মা যেই দেশে, সেই দেশের নাগরিকতা শিশুটি পাবে। তাহলে রক্তের সম্পর্ক কোথায় আছে? ফ্রান্স, সুইজারল্যান্ড। অসুবিধা আছে? মনে থাকবে? এইগুলো পরে আমি কোশ্চেন করব, মনে থাকবে তো এটুকু? আবার বল, জন্মস্থান কোন কোন দেশে আছে? ইউএসএ, ইউকে, আর্জেন্টিনা। আর রক্তের সম্পর্ক সুইজারল্যান্ড। অসুবিধা আছে? ক্লিয়ার? এইবারে আয় অনুমোদন সূত্রে বা কৃত্রিম উপায়। অনুমোদন সূত্র মানে দেখ দু ধরনের হয়, একটা হচ্ছে ব্যক্তিগত বা ব্যষ্টিগত, ব্যক্তিগত বা ব্যষ্টিগত, আর দুই হচ্ছে সমষ্টিগত। দুই কি? সমষ্টিগত। ব্যক্তিগত জিনিসটা কি? ব্যক্তিগত বা ব্যষ্টিগত মানে ধর অনুমোদন, আমি চাকরি পেয়েছি, আমি কোথাও যে চাকরি পেয়েছি কোনো একটা দেশে, ধর ব্রিটেনে চাকরি পেয়েছি, তাহলে আমি গেলাম চাকরি করতে। তাহলে ওখানে কী হচ্ছে, ওই ভিসা নিয়ে থাকাটা বিশাল এক্সপেন্সিভ হয়েছে। 5 বছর চাকরি করলাম, তো আমি ওখানে অনুমোদন চাইলাম নাগরিকতা, যে আমাকে নাগরিকতা দিন, তো নাগরিকতা দেবে। সেটা হয়ে গেল ব্যক্তিগত, আমি একা চাইছি। যেমন আমাদের এখানে দেখ, পাকিস্তান থেকে এসছে আদনান সামি, সিঙ্গার, গায়ক, তো এখানে নাগরিকতা পেয়ে গেছে। বুঝতে পেরেছিস কথাটা কি বললাম? এই রকমভাবে সোনিয়া গান্ধী নাগরিকতা পেয়েছো তো এখানে, তাহলে ওগুলো কি? ব্যক্তিগত। ওগুলো কি? বা ব্যষ্টিগত। মনে থাকবে? তাহলে যারা সিঙ্গেল নাগরিকতা পাচ্ছে। আর সমষ্টিগতটা কি জিনিস? সমষ্টিগত নাগরিকতা, শোনো এদিকে, সমষ্টিগত নাগরিকতা কি? এবার দেখ, আমাদের গোয়া, সিকিম, চন্দননগর, এগুলো কি? চন্দননগর ফ্রেঞ্চদের দখলে ছিল, তাই না? স্বাধীনতা 1947 সালের পরেও। আর গোয়াতে পর্তুগিজ, গোয়াতে প্রথম কে এসেছিল? ভাস্কো ডা গামা, কালিকট বন্দর এসেছিল, তাই না? গোয়াতে আসেনি কিন্তু ভাস্কো ডা গামা। 1498, এগুলো তো আমরা উত্তম আশা অন্তরীপ এইসব ইতিহাসে পড়ে এসেছি। 1498। আর 1498 পর্তুগিজরা যখনই এলো, ঠিক আছে, ওই কেরলের সাইডটা করে এলো কালিকট বন্দর। কিন্তু যখনই ওরা গোয়াতে গেল, গোয়াতে আলবুকার্ক, আলবুকার্ক 1510-এ আলবুকার্ক কী করলো? গোয়াতে রাজত্ব স্থাপন শুরু করলো। বুঝতে পারলি? গোয়া দখল করলো। কারা দখল করলো? পর্তুগিজরা। সেই তখন থেকে 1510 থেকে শুরু করে পুরো 1961 অবধি, মানে 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে, তখন কিন্তু গোয়াতে তখন পর্তুগিজরা ছাড়েনি, গোয়া দখলই ছিল। অপারেশন বিজয়ের মাধ্যমে 1961 সালে গোয়াকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়। বুঝতে পেরেছিস কি বলো? এইগুলো কিন্তু কোশ্চেন আসবে না তোদের, চাপ নেই, এগুলো আমি ইতিহাসের কথা বলছি। কিন্তু বলছি গোয়াটা যে তখন তো আমাদের দেশ স্বাধীন 1947 সাল, কিন্তু গোয়াকে তখন আমাদের সংবিধানও তৈরি হয়ে গেছে 1950। তাহলে গোয়াকে 1961 সালে স্বাধীন হয়েছে গোয়া। গোয়াকে যখন আমাদের দেশে অন্তর্ভুক্ত করবে, গোয়ার যে বাসিন্দারা আছে তারা তো ভারতীয়ই, তো তাদেরকে কি ডেকে ডেকে নাগরিকতা দেবে সিঙ্গেল সিঙ্গেল করে করে? তাহলে গোয়া যখনই ভারতের অ্যাকুয়ার হলো, একটা অঞ্চল ভারতে চলে এলো, তখনই সেই অঞ্চলটা পুরোপুরি কী হয়ে গেল? আমাদের দেশেরই হয়ে গেল। বুঝতে পেরেছিস কী বললাম? মানে সবাই নাগরিকতা পেয়ে গেল, সমষ্টিগত নাগরিকতা, মানে সবাই একসাথে নাগরিক হয়ে গেল। চন্দননগর যখন ফ্রেঞ্চ দেশ থেকে আমাদের দেশে আসে, মানে আমাদের দেশে ফ্রেঞ্চরা সব চলে গেল, তখন কী হয়ে গেল? পুরো চন্দননগরের বাসিন্দারা কী হয়ে গেল? ভারতীয়। তাদের আর নাগরিকতা আলাদা করে ডেকে ডেকে দেওয়ার দরকার নেই। তাহলে সমষ্টিগত বুঝতে পারলি? সমষ্টিগত নাগরিকতাটা কী ভিত্তিক হয়? অঞ্চল ভিত্তিক। কী ভিত্তিক? গোটা অঞ্চল। এখনই যদি ভারত পিওকে দখল করে নেয়, তাহলে সবাইকে কি, যারা ওখানে বাসিন্দা তাদেরকে কি মেরে দেবে না তাড়িয়ে দেবে? ওটা তো থাকবেই। ওদেরকে একসাথে কী দেওয়া হবে? নাগরিকতা। সেটা কি নাগরিকতা? সমষ্টিগত। মনে থাকবে? তাহলে নাগরিকতাকে কয় ভাগ করা হয়েছে? কি কি? স্বাভাবিক উপায়ে, সূত্রে বা কৃত্রিম উপায়। জন্মসূত্রকে কয় ভাগ করা হয়েছে? দুভাগে। কি কি? জন্মস্থান, রক্তের সম্পর্ক। জন্মস্থান কোন কোন দেশে আছে? আর রক্তের সম্পর্ক সুইজারল্যান্ড। আচ্ছা, অনুমোদন সূত্রকে কয় ভাগ করা হয়েছে? দুভাগে। কি কি?
সমষ্টিগত। ব্যক্তিগত কি? ব্যক্তিগত ভারত নয়, ভারতে তো আছে, কিন্তু আমি বলছি ব্যক্তিগত জিনিসটা কি? ব্যক্তিগত মানে কোনো ব্যক্তি কোনো একটা দেশের অনুমোদন চাইছে, নাগরিকতা চাইছে। আর সমষ্টিগত মানে কোনো একটা অঞ্চল, একটা দেশে সমষ্টিগত নাগরিকতা পেয়ে গেল। অসুবিধা আছে? তাহলে পেয়ে যাব। সমষ্টিগতর এক্সাম্পল কোনটা? গোয়া দেয়, তারপরে সিকিম দেয়, আর চন্দননগর, এটা হয়। ঠিক আছে, মনে থাকবে। অসুবিধা আছে? পারা যাবে তাহলে? এইবার দেখি আমরা কি আছে। নাগরিকতা অর্জনে কটা পদ্ধতি? দুটো, জন্মসূত্রে বা স্বাভাবিক উপায়, অনুমোদন সূত্রে বা কৃত্রিম উপায়। জন্মসূত্রে কয় ভাগ করা হয়েছে? দুভাগে, জন্মস্থান নীতি আর রক্তের সম্পর্ক নীতি। অসুবিধা আছে? জন্মস্থান ইউএসএ, ইউকে, আর্জেন্টিনা, রক্তের সম্পর্ক ফ্রান্স আর সুইজারল্যান্ড। অসুবিধা আছে? অনুমোদন সূত্রকে দুভাগে, ব্যক্তিগত বা ব্যষ্টিগত আর সমষ্টিগত। অসুবিধা আছে? ব্যক্তিগত তো ইন্ডিয়া অনেক দেশেই আছে ব্যক্তিগত নাগরিকতা। সমষ্টিগত কি? গোয়া, সিকিম, চন্দননগর। অসুবিধা আছে? পারা যাবে? এরপরে যা স্লাইড আছে দেখবি সবই তোরা পাচ্ছিস। এবার বল, স্বাভাবিক উপায়ে নাগরিকতা মানে দু ধরনের। কি কি? জন্মস্থান মানে এই যে বার্থ সার্টিফিকেট দেয় তো, আমরা জন্মালাম, আমি হসপিটালে, বর্ধমান হসপিটালে জন্মেছিলাম, তো আমাকে বার্থ সার্টিফিকেট আছে, আমার এই ধরনের সার্টিফিকেট আমার আছে। এখন এই আমাদের কি হলো, এসআইআর হলো, তাই না? তাহলে এসআইআর আমাদের এই সার্টিফিকেট কাজে লেগেছিল তখন, এই কোথায় আছে বার্থ সার্টিফিকেট, খোঁজ 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 খোঁজ। ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো জন্মস্থান নীতি, শিশু যেখানেই জন্মগ্রহণ করুক না কেন, জন্মের স্থান অনুযায়ী সে সেই দেশের নাগরিক হবে। অসুবিধা আছে বুঝতে? আচ্ছা, উদাহরণ কি? ভারতগামী মার্কিন জাহাজে কোনো শিশু জন্ম হলে সে ইউএসএ নাগরিক হবে। বুঝতে অসুবিধা আছে? এই নোটসটা তোদের কাছে থাকবে, চাপ নেই, তাই বুঝতে অসুবিধা হবে না। রক্তের সম্পর্ক, শিশু যেখানেই জন্মাক, তার পিতামাতা যে দেশের নাগরিক, শিশুও সেই দেশের নাগরিক হবে। এই জন্য ফ্যামিলি বুঝতে দেখানো হয়েছে। ক্লিয়ার আছে বুঝতে? আর উদাহরণ কি? ভারতীয় দম্পতির সন্তান ফ্রান্সে জন্মালেও সে ভারতীয় নাগরিক হবে। অসুবিধা নেই, পারা যাবে তাহলে? আচ্ছা, এটার তাহলে বেশি বোঝাতে। এবার কৃত্রিম উপায় নাগরিকতা। ব্যক্তিগত অনুমোদন, কোনো ব্যক্তি নিজ থেকে আবেদন করে শর্ত সাপেক্ষে, কি হতে পারে? বিবাহ, চাকরি, দীর্ঘ বসবাস। বিবাহ কীরকম? এই ধর আমি অনেক মুভিতে দেখাবে, দেখবি তাই না, ব্রিটেনের কাউকে বিয়ে করে নিলাম, ব্যাস ব্রিটেনের নাগরিকতা পেয়ে গেলাম। এটা সহজ পদ্ধতি। ওইখানে আবার বিয়ে করার জন্য ঋত্বিকের একটা মুভি আছে, দেখবি ঋত্বিকের একটা মুভি আছে কি, কাইট। কাইট মুভিতে ঋত্বিক এরকম ছিল, ও ডান্স ফান্স করতো, ও ওখানে থাকতোই যে কেউ এসে ওকে বিয়ে করবে, সে টাকা নিয়ে, টাকার বিনিময়ে বিয়ে করবে, দিয়ে ওর সাথে আবার ও ওই দেশে বাসিন্দা হয়ে গেল। নাগরিকতা পাওয়ার জন্য মেয়েটা যে কী করলো, যে বিয়ে করলো। বুঝতে পেরেছিস কী বললাম? এরকম একটা ব্যাপার আছে। তো তো বিবাহটাও একটা শর্টকাট প্রসেস নাগরিকতা পাওয়ার। ক্লিয়ার হচ্ছে? কোনো একটা দেশে। আচ্ছা, ব্যক্তিগত কি? কোনো ব্যক্তি নিজ থেকে আবেদন করলে, সোনিয়া গান্ধী ইতালি থেকে ভারতে। সমষ্টিগত কি কি? যখন কোনো নতুন ভূখণ্ড, এই যে সবাই একসাথে পাবে, যখন ভূখণ্ড অ্যাকোয়ার করবে। ভারত যদি পিওকে অ্যাকোয়ার করে নেয়, কোনো মোদির আর অমিত শাহর ইয়ে হলো না, পিওকে এবার দখল করতে হবে এদিক থেকে, চলো টার্গেট নাও, পাকিস্তানকে উড়িয়ে দাও ওখান থেকে। ঠিক আছে, যাই হোক, যখন কোনো নতুন ভূখণ্ড একটি রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়, তখন সেই ভূখণ্ডের সকল মানুষ একসঙ্গে নাগরিকতা পায়। বলা হয়ে গেছে, বোঝানো হয়ে গেছে। অসুবিধা? উদাহরণ কি? চন্দননগর, গোয়া, সিকিম ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল। অসুবিধা আছে? পারা যাবে? কি মনে হচ্ছে? কঠিন মনে হচ্ছে? আচ্ছা, যে কিন্তু শুধুমাত্র আই কন্ট্যাক্ট করবি তার কঠিন মনে হবে এখনও, নাহলে কিন্তু কঠিন মনে হবে না। তাহলে নাগরিকতা অর্জনের পদ্ধতি ক ধরনের? কি কি? স্বাভাবিক উপায়, আর একটা অনুমোদন বা কৃত্রিম উপায়। জন্মসূত্রকে কয় ভাগ করা? যে কি কি? জন্মস্থান, রক্তের সম্পর্ক। জন্মস্থান কোন কোন দেশে আছে? ইউকে, আর্জেন্টিনা। আর রক্তের সম্পর্ক কোন কোন দেশে আছে? তো মুখস্থ হয়ে গেছে আবার কি। আচ্ছা, স্বাভাবিক কৃত্রিম উপায়ে কয় ভাগ করা? যে দুভাগে। কি কি? ব্যক্তিগত, সমষ্টিগত। আচ্ছা, সমষ্টিগত কোথায় কোথায় আছে? চন্দননগর, গোয়া, সিকিম, এইগুলোর এক্সাম্পল দিতে পারে। ব্যাস মুখস্থ তোদের হয়ে গেল। এইবারে দেখা যাক কি আছে পার্থক্য, মূল পার্থক্য সব পারা যাবে। ভিত্তি কি? জন্মস্থান কোথায়? শিশুর জন্মস্থান, তাই তো। আর কোথায় কোথায় আছে? ইউএসএ, ইউকে, আর্জেন্টিনা। রক্ত সম্পর্ক, পিতামাতার নাগরিকতা যেখানে, সে ফ্রান্স আর সুইডেন, সুইজারল্যান্ড, এগুলো হবে। আচ্ছা, অর্জনের উপায় জন্মগ্রহণের মাধ্যমে, আর মর্যাদা দেশের জনমত নাগরিক, আবেদনের মাধ্যম ভূখণ্ড যুক্ত হলে, আর অনুমোদনপ্রাপ্ত নাগরিক। অসুবিধা আছে? এগুলো আমরা পারবো। এরপরে ভারতের সংবিধানে নাগরিকতা,
এইবার দেখ, সংবিধানে নাগরিকতা আসার আগে আমি একটা জিনিস বলে নিই। এই নাগরিকতা, জন্মস্থান, রক্তের সম্পর্কে একটা সমস্যা দেখা দেয়। ধর আমি এখানে বসবাস করছি, ঠিক আছে, বা আমার বাবা মা ভারতীয়, ভারতীয় বাবা মা, আমি যখন জন্মেছি তখন আমেরিকায় গেছে, আমি আমেরিকায় জন্মগ্রহণ করেছি, দিয়ে আবার বাবা মা ভারতে চলে এসছে। এইবার আমি তাহলে কোন দেশের নাগরিকতা পাবো বল তোরা? ভারতের নাগরিকতা পাবো, আমেরিকা পাবো না। তা দুটো দেশের নাগরিকতা তো একসাথে পাওয়া যাবে না, এইটাকেই বলা হয় দ্বৈত নাগরিক সমস্যা। এটাকে কি বলা হয়? তাহলে এই সমস্যা থেকে উদ্ধার কি করে হওয়া যায়? দুটো দেশ তো নিজেদের মধ্যে মারামারি করবে না, একটা ছেলে দুটো নাগরিকতা নিয়ে তো বিশাল ব্যাপার হবে। তাহলে পাকিস্তান আমাদের দেশে এরমভাবে সব জঙ্গি ঢুকিয়ে দেবে, তাই না? সব মেয়েগুলোকে এখানে পাঠিয়ে দেবে, পাঠিয়ে দিয়ে এখানে বিয়ে শাদি করে এইখানে জন্মগ্রহণ করবে, দু দু ধরনের নাগরিকতা পাবে, কিন্তু ওরা কি পাকিস্তানি হচ্ছে, দিয়ে এখানে জঙ্গি হামলা শুরু করে দিল, স্লিপার সেল। বুঝতে পেরেছিস কি বললাম? এরকম হয় না, এরকম প্ল্যান। তাহলে আমাদের যদি অজিত দোভাল যদি অত বছর ওখানে থাকতে পারে, তাহলে এখানে না পাঠানোর কি আছে? এরকম প্ল্যানিং হতেই পারে। তাহলে ওরা তো জন্ম থেকে তো পাকিস্তান, বাবা মা তো পাকিস্তানি, তাহলে ওরা কার কথাই শুনবে? ওর বাবা মার কথাই তো শুনবে। তাহলে বাবা মার কথাই এখানে স্লিপার সেল হিসাবে কাজ করবে, চলো আজকে এখানে বোম মেরে উড়িয়ে দাও, ঠিক আছে, বোম মেরে উড়িয়ে দিল, আমরা জানতেই পারছি না, তাই না? এরকম ব্যাপার হবে। তাহলে সেই জন্য দ্বৈত নাগরিক সমস্যা কি এটা দেখা দিল। তাহলে দ্বৈত নাগরিক সমস্যা বোঝা যেতে পারলাম, জন্মস্থান আর রক্তের সম্পর্ক মিলেই হয় দ্বৈত নাগরিক সমস্যা। তাহলে এই সমস্যা থেকে উদ্ধার হওয়ার জন্য একটা রুলস আছে। কি রুলস? যখনই শিশুটি 18 বছর বয়স হবে, শিশুটিকে নির্বাচন করতে হবে যে কোন দেশের নাগরিকতা সে গ্রহণ করবে। যদি সে আমেরিকার গ্রহণ করতে চায় তাহলে চলে যাও আমেরিকা, আর যদি ভাবে না ভারতে থাকবো তাহলে ভারতের সিটিজেনশিপ নাও। মানে একটা দেশের নাগরিকতা গ্রহণ করলেই অন্য দেশের নাগরিকতা ক্যান্সেল হয়ে যাবে। বোঝাতে পারলাম? তাহলে কত বছর বয়স হলে তা দ্বৈত নাগরিক সমস্যা বোঝাতে পারলাম? ক্লিয়ার হলো? আচ্ছা, ভারতে কোন ধরনের ডুয়েল সিটিজেনশিপ, দ্বৈত নাগরিকতা আছে না একটা নাগরিকতা আছে? একটাই নাগরিকতা আছে। অন্য দেশের নাগরিকতা গ্রহণ করলে কি হয়ে যাবে? ক্যান্সেল হয়ে যাবে, না একটা না দেশের নাগরিকতা বিলোপ হয়ে যাবে, নাগরিকতা বিলোপ হয়ে যাবে। অসুবিধা আছে? তাহলে পেরে গেলাম। এরপরে ভারতীয় সংবিধান, নাগরিকতা। এবারে বলো ভারতীয় সংবিধান, ভারতীয় সংবিধান তৈরি হয়, আমরা এর পরের সিলেবাসে শুরু করব। ভারতীয় সংবিধান কত সালে তৈরি হয়? 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়, কিন্তু সংবিধান তৈরি করতে টাইম লাগে 2 বছর 11 মাস 18 দিন। বুঝতে পেরেছ? গণপরিষদ দ্বারা, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দ্বারা সংবিধান তৈরি হয় 1950-এ। কবে হয়? 1950 26শে জানুয়ারি কার্যকরী হয়। 26শে নভেম্বর 1949-এ 26শে নভেম্বর সংবিধান কি হয়? তৈরি হয় 26শে নভেম্বর। সেই জন্য 26শে নভেম্বরকে কী বলা হয়? কনস্টিটিউশন ডে। এগুলো তোরা ইতিহাসে পড়েছিস। আর তৈরি হয়, কার্যকরী হয় কবে? 2 মাস পরে, মানে 26শে জানুয়ারি। তাহলে 1950-এর 26শে জানুয়ারি আমরা প্রজাতন্ত্র দিবস পালন করি, তাই না? তাহলে ওই ওই দিন সংবিধান তৈরি হয়। তো সংবিধান তৈরি হওয়ার পরে সংবিধানে কিছু রুলস করা হয় যে নাগরিকতা কারা পাবে। বুঝতে পেরেছো কি বললাম? তো নাগরিকতা রুলসটা আমাদের ভারতীয় সংবিধানে প্রথম যখন সংবিধান তৈরি হয়, কতগুলো আর্টিকেল? 395টা আর্টিকেল। কতগুলো আর্টিকেল? 395টা আর্টিকেল। 395, 395টা আর্টিকেল। 8টা হচ্ছে শিডিউল। কটা শিডিউল হয়? 8টা। আর হচ্ছে তখন তপশিল ছিল, 8টা শিডিউল, আর হচ্ছে 22টা পার্ট। কটা পার্ট? এবার বল, 395টা আর্টিকেল, 22টা পার্ট। তোদের এখন পলিটিক্যাল সায়েন্স বই পেজ আছে 100টা, কিন্তু ওতে পার্ট আছে, মানে অধ্যায় আছে কটা? 6টা। অধ্যায় আছে কটা? পলিটিক্যাল সায়েন্সে আমরা অধ্যায় কটা পড়বো? 6টা। তাহলে 6টা অধ্যায়, পেজগুলোকে ধরো আর্টিকেল, তাহলে কটা? 22টা অধ্যায়, এতগুলো আর্টিকেল ভাগ করা আছে। তাহলে 1 নম্বর অধ্যায়ে কটা আর্টিকেল ধরবে? 1 থেকে 4। প্রথম অধ্যায় 1 নম্বর অধ্যায়ে কত আছে? 1 থেকে 4। তাহলে দ্বিতীয় অধ্যায়টা কবে থেকে শুরু হবে? দ্বিতীয় অধ্যায় আচ্ছা, দ্বিতীয় অধ্যায়টা কত থেকে শুরু হবে বল? 5 থেকে, এটা তো জানিস না তোরা, 11 অবধি। 5 থেকে কত? 11 অবধি। তাহলে এই 1 নম্বর অধ্যায়টার নাম কি জানিস? ভারতীয় ইউনিয়ন ও তার ভূখণ্ড। কি নাম? কত থেকে কত নম্বর আর্টিকেল? ধারা। হয়ে গেল। 2 নম্বর অধ্যায়ে আছে নাগরিকতা। 2 নম্বর অধ্যায়ের নাম কি? বলবি? তা নাগরিকতা সংবিধানে কত নম্বর অধ্যায় আছে? 2 নম্বর, দ্বিতীয় অধ্যায়। ঠিক আছে। আর আর্টিকেল কত থেকে কত? 5 থেকে 11।
তাহলে আর্টিকেল কত থেকে কত? অসুবিধা আছে? তাহলে 5 থেকে 11তেই পুরো রুলস লেখা আছে নাগরিকতা পাবে কারা। ক্লিয়ার হচ্ছে? তাহলে আমরা সেটা দেখি। অসুবিধা নেই তো? বুঝতে পারলি জিনিসটা? তাহলে তোদের কোশ্চেন আসবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে ভারতীয় সংবিধানে নাগরিকতা কত থেকে কত নম্বর ধারায় আছে? 5 থেকে 11। আর কত নম্বর অধ্যায়? বুঝতে পারলাম? অধ্যায় ক্লিয়ার হলো? সংবিধানের অধ্যায় সব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, 5 নম্বরে কি বলা হয়েছে? 5 নম্বরে বলা হয়েছে যে আমরা কত ধরনের দেখলাম, জন্মস্থান আর রক্তের সম্পর্ক 2 ধরনের দেখলাম না? তো বলছে যে ধরনেরই হোক, ভারতীয় হলে, জন্মস্থান হোক বা রক্তের সম্পর্ক, 2 ধরনের নাগরিক হলেই নাগরিকতা পাবে যখন থেকে সংবিধান তৈরি হয়েছে। ক্লিয়ার? সংবিধান তৈরি হওয়ার পর থেকে ভারতে যারাই আছে, ভারতীয় বা ভারতে জন্মগ্রহণ করেছে, এরকম যদি হয় তাহলে নাগরিকতা দেওয়া হবে। ক্লিয়ার? তাহলে কত নম্বর আর্টিকেল ওটা? 5 নম্বর। মেনলি হচ্ছে এবার 6 আর 7। 6 নম্বর বলছে ধর কত সালে? 1947 সালে ভারত স্বাধীন হয়েছে। স্বাধীনতার পরে কেন স্বাধীন হয়েছে মানে কি পাকিস্তান আলাদা হয়েছে? এইবার যখন লাইনটা কাটা হচ্ছে তখন পুলিশ স্টেশনগুলোকে মিলিয়ে দিয়েছে, তাই না? এইবারে কারুর ধর অনেক জমি আছে, জমির মাঝখান থেকে কেটে গেছে, কারুর এই দিকে বাড়ি পড়ে গেছে, বাথরুমটা ওই পারে পড়ে গেছে, কি করবে তাহলে? মানে আমি বলতে চাইছি কারুর কারুর আত্মীয় এই পারে আছে, আবার কারুর ওই পারে আত্মীয় চলে গেছে, তাহলে এইবার তাদেরকে তো নির্বাচন করতে হচ্ছে, ওটা পাকিস্তান হয়ে গেল, এটা হিন্দুস্তান। এইবার অনেক হিন্দুরা আছে বা ভারতীয়রা, আমি হিন্দু বলাও ভুল, ভারতীয়রা যারা ভারতে থাকতে চাইছে তাদের বাড়ি হয়ে গেছে কোথায়? পাকিস্তানে। তারা বাধ্য হয়ে তারা পাকিস্তানে আছে, আর পাকিস্তানিরা অনেকে পড়ে গেছে ভারতে। তাহলে এবার কি করবে? এটা নিয়ে প্রচুর রাইট হয়েছে, প্রচুর মারদাঙ্গা হয়েছে, সেই জন্য রুলস করা হয়েছে সংবিধানে। 5 নম্বরে 6 নম্বরে কি? পাকিস্তান থেকে ভারতে যদি আগত হয়, পাকিস্তান থেকে ভারতে আগত, এইটা একটা 19শে জুলাই একটা ডেট করা হয়েছে, 1948 19শে জুলাই পর্যন্ত যারা পাকিস্তান থেকে যারা ভারতে আসবে তার মধ্যে যদি চলে আসে তাহলে তাদেরকে কি দেওয়া হবে? নাগরিকতা দেওয়া হবে। অসুবিধা আছে? তাহলে এটা কিসের রুলস? পাকিস্তান থেকে ভারতে এলে হলো তো। এইবারে 7 নম্বরটা কি? 7 নম্বরটা ভারত থেকে পাকিস্তানে চলে গেছে, বুঝলি তো? যখনই আলাদা হয়েছে ভারত থেকে পাকিস্তানে চলে গেছে, দিয়ে পাকিস্তানে যেই দেখছে যে সব ওখানে উগ্রবাদী, তাহলে কী করা যায়? এদের কাজে কী করে থাকবো? প্রথম থেকেই শেখায়, বন্দুক ধরানো শেখাচ্ছে, তাহলে তো এই সমস্যা, এখানে থাকা যাবে না, আমার ছেলেপিলের তাহলে পড়ে পড়ে ভবিষ্যৎ অন্ধকার, পাকিস্তানে থাকা যাবে না, চল আবার ভারতে যাই। যেমন তোরা এই যে কালকে রেজাল্ট বেরোবে, তোর ঘর থেকে বার করে দেবে কিছু কিছু জনকে, ঘরে আর ঢুকবি না, রেজাল্ট নিয়ে আর বাড়ির দিকে না, বাইরেই বসে আছে, এরকম ঘরে আর ঢুকবি না, ঠিক আছে? এইবার দিয়ে বাবা বকা টকা করলো, যাও তোমার ঘরে আর থাকবো না, তুমি এরকম বকা টকা করছো, ছেলেরা বিশেষ করে এইসব, দিয়ে ঘর থেকে বেরিয়ে চলে গেল, দিয়ে এবার রাতে খিদে পেয়েছে, কী করবে? না ভুল হয়ে গেছে তো বাইরে থাকাটা, বিরাট কষ্ট হচ্ছে, 1 দিন 2 দিন বন্ধুবান্ধব খাইয়ে দিল, যাচ্ছে না বাড়ি, তারপরে দেখছে না এ তো সমস্যা, বেশি দিন বন্ধুবান্ধব খাওয়াবে না, তাহলে আবার ঘরেই ফিরে গেল। তাহলে কি হয়ে গেল? ভারত থেকে পাকিস্তানে গিয়ে আবার পুনরায় ভারতে ফিরে আসা ব্যক্তিদের নাগরিকতা দেওয়া হবে, কিন্তু তাদেরকেও 7 মার্চ একটা ডেট ঠিক করা হয়েছে, মার্চ, হ্যাঁ, দিয়ে ওই মার্চের মধ্যে যদি চলে আসে, দিয়ে 6 মাস থাকে, তাহলে ওদেরকে নাগরিকতা দেওয়া হবে। কিন্তু তোদের এইসব ডেট খুব বেশি, মানে 7 মার্চ ওটা আমার মাথা থেকে বেরিয়ে যাচ্ছে, 7 মার্চ মেবি মার্চেরই একটা টাইম, মার্চের মধ্যে আসতে হবে, 1947 মার্চের মধ্যে যারা চলে এসছে তাদেরকে কি দেওয়া হবে? নাগরিকতা দেওয়া হবে। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে আবার বল, 5 নম্বরে কি আছে? নাগরিকতা, যে ভারতে জন্মগ্রহণ করুক বা জন্মাক বা পিতামাতা ভারতীয়, তাদেরকে নাগরিকতা দেওয়া হবে। 6 আর 7 কি আছে? 6 নম্বরে কি আছে? পাকিস্তান থেকে ভারতে যারা এসছে, আর 7 কি আছে? ভারত থেকে যারা পাকিস্তান চলে গেছিল আবার চলে এসছে ফিরে, তাদেরকে, ঠিক আছে? মনে থাকবে 3টে। আচ্ছা, 8 নম্বর ধারায় কি আছে? 8 নম্বর ধারায় তোর এনআরআই। 8 নম্বর ধারায় কি আছে? এনআরআই যারা ভারতে জন্মগ্রহণ করেছে কিন্তু বিদেশে চলে গেছে। বুঝতে পেরেছিস কি বললাম? যাদের বাবা মা বিদেশে বসবাস করছে, যাদের বাবা মা বিদেশে, অনেকে 1947 সালে বিদেশ থেকে, আমেরিকা থেকে, ব্রিটেন থেকে আন্দোলন করেছিল, জানিস তো? লালা হরদয়াল গদর পার্টির ফর্ম করেছিল আমেরিকা থেকে। তাহলে লালা হরদয়ালের ছেলেপিলে যদি এখানে থাকে, ওদেরকে নাগরিকতা দেওয়া হবে না? দেওয়া হবে তো, ভারতীয়, বাবা মা তো ভারতীয়। তার বিদেশে যারা এনআরআই, তাদেরকেও ভারতে কী দেওয়া হবে? নাগরিকতা দেওয়া হবে। কত নম্বর ধারায়? 8 নম্বর। তাহলে 5-এ কি আছে?
বলো 5-এ জন্মস্থান বা রক্তের সম্পর্ক সবেতেই নাগরিকতা দেওয়া হবে। 6-এ কি আছে? থেকে ভারতে এলো, এইটুকু টার্ম মনে রাখলে হবে, পাকিস্তান থেকে ভারতে আসা, তোরা বুঝে গেছিস। আর 7 নম্বরে ভারত থেকে পাকিস্তানে, আবার পাকিস্তান থেকে ফিরে। আর 8 নম্বরে কি আছে? এনআরআই, ঠিক আছে। আর 9 নম্বরে কি আছে? নাগরিকতা বিলোপ। নাগরিক তুই যদি, কেউ যদি অন্য রাষ্ট্রের নাগরিকতা নেয়, তার নাগরিকতা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। কত নম্বর আর্টিকেল? 9 নম্বর। 10 নম্বরে কি আছে? নাগরিকতা প্রোটেকশন আইন। 10 নম্বরে কি? নাগরিকদের এই যে নাগরিকতা অধিকারের ধারাবাহিকতা বজায় থাকে, মানে নাগরিকদের কি করা হয়, এই যে আমরা নাগরিকতা পেয়েছি আমাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য, এখানে 10 নম্বরে, ঠিক আছে। লাস্ট হচ্ছে 11 নম্বরটা আবার গুরুত্বপূর্ণ। 11 নম্বর বলা হয়েছে নাগরিকতা সম্পর্কিত আইন, ভারতীয় সংসদ বা পার্লামেন্ট যদি মনে করে নাগরিকতা সম্পর্কিত আইন বানাবে, তাহলে আইন বানাতে পারবে। যদি মনে করে আইন বানাবে, তাহলে আইন বানাতে পারবে। বুঝতে পারলাম? ক্লিয়ার হচ্ছে? 11টা হচ্ছে বলছে এই যে নাগরিকতা সম্পর্কিত আইন কবে তৈরি হয়েছে, নাগরিকতা আইনটা তো 1950-এ সংবিধানে লেখা হয়েছে, 5 থেকে 11। এর পরেও যদি দিন দিন সমাজ পরিবর্তন হচ্ছে, তো অনেক কিছু ঘটনা ঘটতে পারে। তো এইবার নাগরিকতা আইন যদি মনে করে, পার্লামেন্ট যদি মনে করে, ভারতীয় সংসদ যদি মনে করে যে আইন তৈরি করবে, তাহলে সেই বিষয়ে আইন তৈরি করতে পারবে। সেটা কোথায় বলা আছে? 11 নম্বর আর্টিকেলে। সেই জন্য বুঝতে পেরেছিস কথাটা কি বললাম? সেই জন্য প্রথম নাগরিকতা আইন তৈরি হয়েছে, এটা কোশ্চেন আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম নাগরিকতা আইন তৈরি হয়েছে কবে? 1955। কবে? 1955। আমাদের সংবিধান কবে তৈরি হয়েছে? আর কবে নাগরিকতা আইন তৈরি হয়েছে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম নাগরিকতা আইন কবে তৈরি হয়েছে? 1955। যদি কোশ্চেন আসে প্রথম নাগরিকতা আইন কবে তৈরি হয়েছে, এইখানে 5 ধরনের আইনের কথা বলা হয়েছে। ক ধরনের? নাগরিকতা, ভারতে নাগরিকতা অর্জন করতে গেলে 5টা ধরন আছে। কটা? 5টা টাইপ। মনে থাকবে, কোশ্চেন আসবে। ভারতে নাগরিকতা অর্জন করতে গেলে কটা পদ্ধতি আছে? 5টা। পরে পরে আসছি। ক্লিয়ার? তাহলে আমরা কি পড়ে নিলাম? ভারতীয় সংবিধানে কোশ্চেন এবার শুরু হলো। ভারতীয় সংবিধানে নাগরিকতা কত নম্বর অধ্যায় আছে? 2 নম্বর অধ্যায়। আর্টিকেল কত থেকে কত? 11। 5 নম্বরে কি লেখা আছে? জন্মস্থান বা রক্তের সম্পর্ক, দুভাবেই নাগরিকতা পাওয়া যাবে। 6 নম্বরে কি আছে? থেকে ভারতে। 7 নম্বরে কি আছে? ভারত থেকে পাকিস্তানে। 8 নম্বরে কি আছে? এনআরআই। 9 নম্বরে মানে এটা কিভাবে মনে রাখবি? নাগরিকতা বিলোপ। কিভাবে? নাগরিকতা বিলোপ। অসুবিধা আছে? আচ্ছা, 10 নম্বরে প্রোটেকশন দেওয়া হয়েছে, নাগরিকতা রক্ষা করার জন্য প্রোটেকশন দেওয়া হয়েছে, ঠিক আছে। আর লাস্ট হচ্ছে 11। 11তে কি বলা হয়েছে? কথা বানাতে পারবে, তৈরি করতে পারবে। অসুবিধা আছে? তাহলে পেরে গেলাম। এবার নাগরিকতা আইন তৈরি করতে পারে সরকার, তাই না? কত সালে প্রথম আইন হয়েছে? 1955-তে। 1955-তে। এই কবে হয়েছে? 1955। এবার দেখা যাক 55-তে কী কী হয়েছে। এই দেখ, কটা নাগরিকতা আইন হয়েছে? 5টা। ভারতে কটা বলেছে? 5টা। মনে থাকবে কি বললাম? 5টা কি কি তোরা জানিস। প্রথমটা হচ্ছে জন্মসূত্রে, ঠিক আছে, জানি আমরা জন্মসূত্রে ভারতে আছে। আরেকটা জন্মস্থান, ঠিক আছে, বাই বার্থ। আর একটা এই যে বংশসূত্র মানেই তো পিতামাতা, বংশসূত্র বাই ডিসেন্ট মানেই পিতামাতা। বুঝতে পেরেছিস? যেখানে সেখানে নাগরিকতা পাবে। ভারতে দুটোই আছে। ক্লিয়ার? তারপরে হচ্ছে নিবন্ধীভুক্তকরণ। নিবন্ধীভুক্তকরণ বাই রেজিস্ট্রেশন, দীর্ঘ বসবাস, 5-7 বছর ধরে কেউ বসবাস করছে, ওই আদনান স্বামীর কথা বললাম, 5-7 বছর ধরে, বা ভারতীয়কে বিবাহের মাধ্যমে ভারতীয়কে কেউ বিয়ে করে নিল, যেমন ইংল্যান্ডে বা ব্রিটেনে আমি যে এক্সাম্পলটা দিলাম, তাই সেটাকে কী বলা হয়? নিবন্ধীভুক্তকরণ। হয়ে গেল। তারপরে বলছে দেশীয়করণের মাধ্যমে বাই ন্যাচারালাইজেশন। ন্যাচারালাইজেশন বহুদিন ধরে, বিদেশিরা দীর্ঘকাল ধরে এখানে বসবাস করেছে, 12 বছর বা তার বেশি। এটাকে 11 বছর ধরে। কত বছর ধরে? 11 বছর। না, এটা 12 বছরই। বিদেশিরা দীর্ঘকাল 12 বছর বা 5 বছর, ঠিক আছে। আগে 5 বছর ছিল, এখন কত বছর হয়ে গেছে? 12 বছর। 12 বছর কন্টিনিউ বসবাস করছে, তাহলে তাদেরকে কী দেওয়া হবে? নাগরিকতা দেওয়া হবে। বুঝতে পারলাম? তাহলে গিয়ে ভারতে বসবাস শর্ত সাপেক্ষে। আর ভূখণ্ড অর্জনের মাধ্যমে, কোনটা? ওই যে চন্দননগর, গোয়া, সিকিম, ভূখণ্ড অর্জন বাই ইনকর্পোরেশন। মনে থাকবে, নতুন কোনো অঞ্চল ভারতের অন্তর্ভুক্ত হলে, যেমন পন্ডিচেরি বা আমাদের যেগুলো বললাম, যে গোয়া থেকে শুরু করে যারা যেগুলো হয়েছে। ক্লিয়ার? তাহলে 5টা কী কী? জন্মসূত্রে, বংশসূত্রে, নিবন্ধীকরণ, দেশীয়করণ
ভূখণ্ডগত। অসুবিধা আছে? এরকমভাবে প্রত্যেকটা থেকে কোশ্চেন আসবে না, শুধুমাত্র কি আসবে, জন্মসূত্রে আর বংশসূত্রে। ক্লিয়ার? বাদ বাকি শুধু জেনে রাখ ক প্রকারের নাগরিকতা ভারতে দেওয়া হয়, 5 প্রকার। এবার নাগরিকতা যখন দেওয়া হচ্ছে, অপসারণ তো করা হয়, নাগরিকতা বিলোপ তো হয়। কোন কোন কারণে নাগরিকতা বিলোপ হয়? নাগরিকতা বিলোপ কোন কোন কারণে হয় বলছে, স্বেচ্ছায় যদি কেউ পরিত্যাগ করে, স্বেচ্ছায় অন্য দেশে চলে গেল, তাহলে নাগরিকতা বিলোপ হলো। আর একটা কী হয়, স্বেচ্ছায় অন্য দেশের নাগরিক গ্রহণ করলে, এটা হলো। আচ্ছা, আর নিজে থেকে ভারতের নাগরিকতা ছেড়ে দিলে, এটা হয়। আর একটা হচ্ছে বঞ্চিত কোনো কেউ জালিয়াতি করলো, যেমন আমাদের বিজয় মালিয়া 10,000 কোটি টাকা নিয়ে চলে গেল। বুঝতে পেরেছিস কী বললাম? নীরব মোদী, এটা সব পালিয়ে গেছে না? তো এরকম জালিয়াতি করলো, দেশদ্রোহিতা করলো কেউ। বুঝতে পেরেছিস? এই সব করলে কি হয়, তাদেরকে কি করা হয়, নাগরিকতা বিলোপ হয়ে যায়। অসুবিধা আছে? নিজ দেশ থেকে যদি চলে যায়, স্বেচ্ছায় পরিত্যাগ করে, চাকরিসূত্রে পরিত্যাগ করে, বা অন্য দেশের নাগরিকতা গ্রহণ যদি করে। আর একটা কী হতে পারে, যে দেশদ্রোহিতা করলে বা চিটিং করলে। ক্লিয়ার হচ্ছে? বুঝতে পারলি? জালিয়াতি যদি করে। অসুবিধা আছে? তাহলে এগুলো বলা যাবে নাগরিকতা কীভাবে বিলোপ হয়। এইবারে দেখি সংজ্ঞা কি, নাগরিক ভার্সেস বিদেশি। নাগরিকরা কি পায়? রাজনৈতিক অধিকার, তাই তো? মেন কি পায়? রাজনৈতিক অধিকার। বিদেশিরা তা পায় না। এবার বল, স্বাভাবিক মানে স্বাভাবিক বা জন্মস্থান কি? জন্মস্থান বা রক্তের সম্পর্ক। আর কৃত্রিম উপায় মানে ব্যক্তিগত আর সমষ্টিগত, শর্টকাটে মনে রাখার জন্য। ক্লিয়ার? আর এটা কি আর্টিকেল 9 আর 11। 9-এ কী বলা হয়েছে? অন্য দেশের নাগরিক হলে নাগরিকতা বিলোপ হবে। আর 11 নম্বরে কী বলা হয়েছে? সংবিধান চাইলে কি করতে পারে, আইন তৈরি করতে পারে, পার্লামেন্ট চাইলে আইন প্রণয়ন করতে পারে। 1955-তে কতটা আইন হয়? 55-তে। এইখান থেকেই কোশ্চেন আসবে, 1955-তে মেন, এটা মনে রাখবি। নাগরিকতা, ভারতের নাগরিকতা আইন কবে হয়? 55-তে। বার্থ, ডিসেন্ট, রেজিস্ট্রেশন, ন্যাচারালাইজেশন আর ইনকর্পোরেশন। অসুবিধা আছে? পারবো? বুঝে গেছিস তোরা? এবার দেখি কিছু কোশ্চেন। নাগরিক ও বিদেশিদের মধ্যে প্রধান পার্থক্য? রাজনৈতিক অধিকার, একদম। নাগরিকতা অর্জনের স্বাভাবিক পদ্ধতিগুলি উদাহরণ সহ আলোচনা করা। স্বাভাবিক পদ্ধতি কী কী? জন্মস্থান আর রক্তের সম্পর্ক। জন্মস্থান কোথায় কোথায় আছে? হ্যাঁ, আর রক্তের সম্পর্ক? সুইজারল্যান্ড। আচ্ছা, দ্বৈত নাগরিকতা বলতে কি বোঝায়? মানে জন্মস্থান এখানে জন্মেছে আর বাবা মা বিদেশি, তাহলে কি হয়ে গেল? দ্বৈত নাগরিকতা। ভারতে কোন নাগরিকতা আছে? এক নাগরিকতা। ক্লিয়ার? দ্বৈত নাগরিকতা কোথায় আছে? আমেরিকায়। দ্বৈত নাগরিকতা কোথায় আছে? ইউএসএতে। মনে থাকবে কোথায় আছে? ইউএসএতে। আচ্ছা, সমষ্টিগত অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জনের একটি উদাহরণ। সমষ্টিগত মানে কোথায় কোথায় দেবো, কোন কোন? চন্দননগর, গোয়া, সিকিম, এগুলো। ভারতীয় সংবিধান 5 থেকে 11 নম্বর ধারা কি বলা হয়েছে? সব টোটাল বলতে হবে। 5-এ কি বলা হয়েছে? হ্যাঁ, দুটোতেই পাওয়া যাবে, নিবন্ধীভুক্তকরণ, দেশীয়করণ আর আর একটা ভূখণ্ডগত। হয়ে গেল? মনে থাকবে? আচ্ছা, সংবিধানে 11 নং ধারায় ভারতের সংসদকে কি ক্ষমতা দেওয়া হয়েছে? হ্যাঁ, পার্লামেন্ট চাইলে আইন তৈরি করার ক্ষমতা দেওয়া হয়েছে। 1955 সালে ভারতীয় নাগরিকতা আইন অনুযায়ী অর্জনের 5টি পদ্ধতি কী কী? ওই 5টি পদ্ধতি বললাম। আর এটা হচ্ছে ভারতীয় সংবিধান 5 থেকে 11। 5 নম্বরে কি বলা হয়েছে? জন্মস্থান, রক্তের সম্পর্কতে নাগরিকতা পাবে। 6 নম্বরে কি বলা হয়েছে? পাকিস্তান থেকে ভারতে। 7 নম্বরে ভারত থেকে পাকিস্তানে আবার ফিরে এসছে। 8 নম্বরে এনআরআই। 9 নম্বরে বিলোপ, নাগরিকতা বিলোপ। 10 নম্বরে নাগরিকতা প্রোটেকশন দেওয়া হয়েছে। আর 11-তে সংসদ, পার্লামেন্ট চাইলে আইন প্রণয়ন করতে। অসুবিধা আছে? কী কী কারণে একজন ভারতীয় নাগরিকের নাগরিকতার অবসান ঘটতে পারে? স্বেচ্ছায় ছেড়ে দিলে, অন্য দেশের নাগরিকতা গ্রহণ করলে, জালিয়াতি করলে, দেশদ্রোহিতা করলে। আচ্ছা, নাগরিক এবং প্রজার মধ্যে ধারণাগত পার্থক্য কোথায়? হ্যাঁ, প্রজা হচ্ছে কি? প্রজা হচ্ছে তাদের কি, নাগরিক আর প্রজাদের কি? প্রজারা হচ্ছে তোর স্বাধীনতা পায় না, কোনো অধিকার পায় না, মানে প্রজারা হ্যাঁ রাজনৈতিক অধিকার, সামাজিক অর্থনৈতিক অধিকার পায় না। আর নাগরিকরা সব অধিকার পায়, রাষ্ট্র প্রদত্ত সব অধিকার পায়। অসুবিধা আছে? আর প্রথম যে নাগরিক ধারণা কোন দেশ থেকে আসে? পল সায়েন্সে কোশ্চেন করলেই কী হবে? প্রথম ধারণা কোথা থেকে আসে? প্রাচীন গ্রিস। একটাই দেশ আছে, বুঝতে পেরেছিস কী বললাম? পলিটিক্যাল সায়েন্সের শুরুতে এই কথা এলে এরাই, ওই গ্রিসেই যারা নগর রাষ্ট্রে বসবাস করতো,
যারা রাজনীতিতে অংশগ্রহণ করতো তাদেরকেই নাগরিক বলা হতো, তাদেরকে কী বলা হতো? নাগরিক, তখনকার দিনে। ঠিক আছে, অসুবিধা আছে? তাহলে পারা যাবে নাগরিকতা। এরপর দেখি কিছু কোশ্চেন তোদেরকে, যে কোশ্চেনগুলো দিয়ে দেখি তোরা পারিস কিনা। ঠিক আছে, দেখবো একবার টানা হয়ে যাবে, তাহলে বুঝতে পারবি যে তোরা এখন কি কি পড়লি। এবার দেখা যাক সবাই এবার তাহলে এবার কোশ্চেনগুলো দেখে নি। হ্যাঁ, আগে থাকতে বলবি না। প্রথম দেখ, প্রাচীন গ্রিসে ও রোমের নগর রাষ্ট্রে বসবাসকারী জনগণের মধ্যে যারা সক্রিয়ভাবে রাষ্ট্র পরিচালনার কাজে অংশগ্রহণ করতেন তাদেরকে কি বলা হতো? প্রজা, নাগরিক, দাস ও বিদেশি। সবাই সবাই আনসার লিখে নে, একের একের আনসার লিখে নে নিজে নিজে। হ্যাঁ, একের আনসার লিখে নে। আচ্ছা এবার বল, আনসার দে, কি বলা হয়? নাগরিক বলা হয়। ভেরি গুড, তাহলে অপশন বি হচ্ছে রাইট আনসার। আচ্ছা 2, নাগরিক শব্দের উৎপত্তি কোথায় হয়েছে? বলতে হবে না, আগে আনসার দে, তারপরে বলবি তোরা। প্রাচীন গ্রিসে। সহজই মনে হবে, এই যে পড়লি, পড়ার পরে এই কোশ্চেনগুলো সব সহজ মনে হবে, তোরা আনসার করেই দিতে পারবি সবাই, চাপ নেই। তাহলে কি বলবো, নাগরিক শব্দের উৎপত্তি কোথা থেকে হয়েছে? প্রাচীন গ্রিসে। আচ্ছা, একটি রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনকারী ব্যক্তিকে কি বলা হয়? আনসার দাও আগে। এক, প্রজা, বি, আচ্ছা এ প্রজা, বি নাগরিক, সি বিদেশি, আর ডি উদ্বাস্তু। তাহলে কি বলা হয় স্থায়ীভাবে বসবাসকারী? নাগরিক, একদম। আচ্ছা, বিদেশিরা সাধারণত কোন অধিকারটি ভোগ করতে পারে না? কোন অধিকারটি ভোগ করতে পারে না? রাজনৈতিক অধিকার। কোন অধিকার ভোগ করতে পারে না? পারছিস তো? সবার কি মনে হচ্ছে, পারবি তো? তাই তো, পারা যাচ্ছে। রাজনৈতিক অধিকার। সাধারণভাবে নাগরিকতা অর্জনের প্রধান পদ্ধতি কটি? সবাই বল। কি তোর কনফিউজ আছিস? হ্যাঁ, সাধারণভাবে কটি? দুটি। কি কি? হ্যাঁ দেখ, একটা হচ্ছে হ্যাঁ স্বাভাবিক উপায়ে বা জন্মসূত্রে, আর একটা অনুমোদন সূত্রে বা কৃত্রিম উপায়ে। তাহলে দুটো, তাই তো? ব্যাস, এরপরে দেখি। এরপরে যারা জন্মসূত্রে নাগরিকতা অর্জন করে তাদেরকে কি বলা হয়? স্বাভাবিক নাগরিক, কৃত্রিম নাগরিক, অনুমোদন সিদ্ধ নাগরিক আর অসম্পূর্ণ নাগরিক। একদম, যারা জন্মসূত্রে তাদেরকে কি বলা হয়? স্বাভাবিক। স্বাভাবিক নাগরিক, তাদেরকে কি বলা হয়? স্বাভাবিক। আচ্ছা, কৃত্রিম উপায়ে বা অনুমোদনের দ্বারা নাগরিকতা অর্জনকারীদের কি বলা হয়? অনুমোদন সিদ্ধ নাগরিক। কি বলা হয়? অনুমোদন সিদ্ধ নাগরিক। আচ্ছা তারপরে বল, শিশু যে কোনো রাষ্ট্রে জন্মগ্রহণ করুক না কেন সে তার পিতামাতার নাগরিকতা লাভ করবে, এই নীতিটিকে কি বলা হয়? একদম, রক্তের সম্পর্ক নীতি। ভেরি গুড, এটাই কি বলা হয়? রক্তের সম্পর্ক নীতি। আচ্ছা, যে রাষ্ট্রের অভ্যন্তরে শিশু জন্মগ্রহণ করে তাকে সেই রাষ্ট্রের নাগরিক বলে গণ্য করার নীতিটিকে কি বলা হয়? একদম, জন্মস্থান নীতি। যেই রাষ্ট্রে জন্মাবে সেই রাষ্ট্রেরই পাবে। বললাম না, জাহাজে জন্মালে সেই রাষ্ট্রে দেখতে হবে কোন রাষ্ট্রে জাহাজটা আছে। তারপরে বলো, বর্তমানে নাগরিকতা অর্জনে জন্মস্থান নীতিটি অনুসৃত হয় কোন দেশে? বর্তমানে নাগরিকতা অর্জনের জন্মস্থান নীতি এইখানের মধ্যে কোথায় আছে জন্মস্থান? মার্কিন যুক্তরাষ্ট্র। আর আমরা এমনি জেনেছি কি কি? মার্কিন যুক্তরাষ্ট্র, ইউকে আর হচ্ছে আর্জেন্টিনা, তাই না? আচ্ছা এবারে বলো, শিশু যে কোনো রাষ্ট্রেই জন্মগ্রহণ করুন না, এটা তো হয়ে গেছে। আচ্ছা 10 হয়ে গেছে, এবারে 11। 11 দেখি, নাগরিকতা অর্জনের জন্য রক্তের সম্পর্ক নীতিটি অনুসৃত হয় কোথায়? হ্যাঁ, ফ্রান্সে। রক্তের সম্পর্ক কি কি পড়লাম আমরা? ফ্রান্স আর সুইজারল্যান্ড, মনে থাকবে? অসুবিধা আছে? আচ্ছা, তারপরে দ্বৈত নাগরিকতা সমস্যা সমাধানের অন্যতম উপায় কি? শিশুটি প্রাপ্তবয়স্ক হলে একদম নাগরিক বেছে নেওয়া। আচ্ছা 13, কোনো রাষ্ট্রের বিশেষ একজন নাগরিক অন্য একটি রাষ্ট্রের নাগরিকতা অর্জনের জন্য আবেদন জানালে তাকে কি নাগরিকতা বলা হয়? তাকে কি নাগরিকতা? একদম, ব্যক্তিগত বা ব্যষ্টিগত। আচ্ছা, গোয়া, দমন ও দ্বীপের অধিবাসীরা কিভাবে ভারতের নাগরিকতা লাভ করেছে? সমষ্টিগত অনুমোদনের দ্বারা। একদম। 18 বছরের কম বয়সী নাগরিকদের কি বলা হয়? অসম্পূর্ণ, কারণ 18 বছর হলে সম্পূর্ণ নাগরিক হবে, অসম্পূর্ণ নাগরিক। তোরা খালি অপশানগুলোই লিখে যায়, অসুবিধা নেই। ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে? দ্বিতীয় অধ্যায়ে। কত থেকে কত আর্টিকেল?
ভেরি গুড। ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুযায়ী নাগরিকত্ব সম্পর্কে আইন তৈরি করার ক্ষমতা পার্লামেন্টকে দেওয়া হয়েছে? 11 নম্বর, একদম। ভারতে কোন ধরনের নাগরিকত্ব স্বীকৃত? এক নাগরিকত্ব। আচ্ছা, ভারতীয় সংবিধান নাগরিকত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে কত নম্বর ধারায়? 5 থেকে 11। ভারতীয় পার্লামেন্ট কত সালে প্রথম নাগরিকতা আইন প্রণয়ন করে? সহজ মনে হচ্ছে? পারা যাবে না? মানে ঠিক আছে, অসুবিধা নেই। এরকম আছে দেখ, 16, 17, 18, 19, 20, আর 20তে দুটো কোশ্চেন আছে, অসুবিধা নেই, ওই একই কোশ্চেন সেম। ভারতে কোন ধরনের নাগরিকতা স্বীকৃত? ঠিক আছে, অসুবিধা নেই, ওটা আগেই আছে, 20 দুবার হয়েছে। নাগরিকতা হলো সমাজের মঙ্গল সাধনের জন্য নিজের সুচিন্তিত মতামত প্রয়োগের ক্ষমতা। এটা কে বলেছে? নাগরিকতা হলো সমাজের, এটা বলেছে ল্যাস্কি। এটা কে বলেছে? ল্যাস্কি। আচ্ছা, ভারতীয় সংবিধানের কোন ধারায়? আচ্ছা, মাদার টেরেসা ভারতে কী ধরনের নাগরিকতা লাভ করেছিলেন? একদম, অর্জিত বা অনুমোদনের দ্বারা। অর্জিত বা অনুমোদনের দ্বারা। আচ্ছা, ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকতার বিলোপ সম্পর্কে আলোচনা করা হয়েছে? 9 নম্বর ধারায়। ভারত থেকে পাকিস্তানে চলে যাওয়া ব্যক্তিদের নাগরিকতা বিলোপ সম্পর্কে বলা হয়েছে কত নম্বর ধারায়? ভারত থেকে পাকিস্তানে চলে যাওয়া ব্যক্তিদের, ভারত থেকে একদম 7 নম্বর। আর পাকিস্তান থেকে যারা ভারতে এসছে 6। ঠিক আছে, একদম। পাকিস্তান থেকে যারা ভারতে, এইবার বল, পাকিস্তান থেকে ভারতে আগত ব্যক্তিদের, এটা 6 নম্বর ধারা, এটা 6 নম্বর, একদম। আচ্ছা, ভারতের বাইরে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের নাগরিকতা প্রদানের শর্তাবলী কত নম্বর ধারা? 8 নম্বর ধারা, এনআরআই, 8 নম্বর ধারা। ঠিক আছে। 27, 1955 সালে নাগরিকতা আইনে নাগরিকতা অর্জনের কয়টি পদ্ধতির কথা বলা হয়েছে? 5টি। কি কি? জন্মসূত্রে, বংশসূত্রে, নিবন্ধভুক্তি, দেশীয়করণ, ভূখণ্ডগত, একদম। আচ্ছা, তারপরে 28, একটি রাষ্ট্রে বসবাসকারী জনগণকে প্রধানত কোন কোন ভাগে ভাগ করা হয়? নাগরিক ও বিদেশি। ঠিক আছে। আচ্ছা, তারপরে এটাও ডিটো হয়ে গেছে এখানে। এনআরসি এর পুরো কথা কি? ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স। ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, এনআরসি প্রথম হয় কত সালে? 1919 আসামে এনআরসি হয়। ঠিক আছে। আর বুঝতে পেরেছো কি বললাম? তারপরে একজন বিদেশি, ওটা সেম কোশ্চেন। আচ্ছা, কোনো গুরুতর অপরাধের জন্য স্বদেশ থেকে বহিষ্কৃত ব্যক্তিকে কি বলা হয়? রাষ্ট্রহীন ব্যক্তি। ঠিক আছে। আচ্ছা, একজন বিদেশি কোন রাষ্ট্রে বসবাস করলে তার জীবন ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব রাষ্ট্রকে কতদিন পালন করতে হয়? একজন বিদেশি কোনো রাষ্ট্রে বসবাস করলে একদম যতদিন রাষ্ট্রের মধ্যে থাকবে, তারপর আর দরকার নেই। আচ্ছা, তারপরে নিজের কল্যাণের সঙ্গে বৃহত্তর সমাজের কল্যাণের কথা ভাবে কারা? সুনাগরিকেরা, একদম। জন্মস্থান নীতির ভিত্তিতে নাগরিকতা অর্জিত হয় এমন একটি দেশ হলো? একদম, আর্জেন্টিনা। আচ্ছা, রক্তের সম্পর্ক নীতিতে নাগরিকতা অর্জিত হয় এমন একটি দেশ? একদম। তারপরে সুইজারল্যান্ড। আচ্ছা, ভারতীয় সংবিধান কোন ধারায় নাগরিকতা অর্জনের কথা প্রথম উল্লেখ করে? 5ই তো প্রথম। ঠিক আছে। আচ্ছা, দ্বৈত নাগরিক কোথায় প্রচলিত রয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্রে। আচ্ছা, সুনাগরিকতার পথে প্রধান বাধা কোনটি? ও স্বার্থপরতা, একদম। আচ্ছা, সিএ নাগরিক সংশোধন বিল 2019, যার ফলে এনআরসি হয়, কত সাল হচ্ছে? 11ই ডিসেম্বর। কত? 19-এর 11ই ডিসেম্বর। আচ্ছা, তারপরে ভারতে বসবাসকারী একজন ইংরেজ কি? বিদেশি। 1947 সালের আগে ভারতের জনগণ ব্রিটেনের কি ছিল? প্রজা। 1947 সালের আগে ভারতের জনগণ ব্রিটেনের কি ছিল? প্রজা। দুটো এক কাছে দেওয়া হয়ে গেছে, ওরকম কিছু কিছু মিস্টেক হয়েছে। দেশীয়করণের মাধ্যমে ভারতে নাগরিকতা পেতে হলে বর্তমানে অন্তত কত বছর ভারতে বসবাস করতে হবে? 12 বছর। আচ্ছা, কোন দেশের অনুমোদনসিদ্ধ নাগরিক রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি নির্বাচিত হতে পারে না? এটা হচ্ছে কোথায়? আমেরিকায়। কোথায়? আমেরিকায়, মনে থাকবে।
মার্কিন যুক্তরাষ্ট্র। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীগণ রাষ্ট্রে বসবাসকারী একটি অংশকে প্রজা না বলে কি বলার পক্ষপাতী? অসম্পূর্ণ নাগরিক, একদম। কোনো স্ত্রীলোক বিদেশি নাগরিকতা, এই কোশ্চেনটা এইখানে দেওয়া আছে, 46 পরে আসবো, এটা একটু মিস্টেক হয়েছে। আচ্ছা, স্বেচ্ছায় অন্য রাষ্ট্রের নাগরিকতা গ্রহণ করলে ভারতীয় নাগরিকতা কি হয়? বিলুপ্ত হয়ে যায়। আচ্ছা, কোনো স্ত্রীলোক বিদেশিকে বিবাহ করলে সাধারণভাবে সে কার দেশের নাগরিকতা লাভ করবে? স্বামীর দেশের। অসুবিধা আছে? এই তো 46। বিদেশের মাটিতে জন্মগ্রহণ করা সত্ত্বেও পিতামাতা ভারতীয় হলে রক্তের সম্পর্ক নীতি অনুমোদন শিশুটি কোথাকার নাগরিক হবে? কোথাকার? ভারতের। আচ্ছা, 47, সংবিধানে উল্লেখিত নাগরিকতা বিলোপের কারণগুলির মধ্যে অন্যতম হলো? একদম। আচ্ছা, কোনো রাষ্ট্রের কোনো অঞ্চলে অন্য রাষ্ট্রের অন্তর্ভুক্ত হলে শেষোক্ত অঞ্চলটির অধিবাসীরা কোন পদ্ধতির নাগরিকতা পায়? সমষ্টিগত বা অনুমোদন সিদ্ধ। ভারতের নাগরিকত্ব লাভের জন্য বর্তমানে আবেদনকারীকে আবেদন করার পূর্বে অন্তত কত বছর ভারতে বসবাস করতে হবে? 12 বছর, ঠিক আছে। আচ্ছা, একজন ব্যক্তি, মানে 10 থেকে 12 ধরা, এইগুলো কোশ্চেন আসবে না সেরকম, ঠিক আছে, দেওয়া হয়েছে। একজন ব্যক্তি একই সঙ্গে কতগুলো রাষ্ট্রের নাগরিক হতে পারে? মনে থাকবে। আর আরেকটা হয়, ভারতে ভারতে ওসিআই আছে, বুঝলি, ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া। ওসিআই একটা অ্যাক্ট করা হয়েছে, বুঝতে পেরেছিস? ওসিআই কি? ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়া। কাদের জন্য? এই যে সুন্দর পিচাই টাইপ মানুষের জন্য। এরা কি হয়েছে দেখ, সুন্দর পিচাই গুগলের সিইও কোথাকার লোক? ভারতের লোক। কিন্তু ভারতে যখনই কি রুলস করা হয়েছে যে এক নাগরিকত্ব। সুন্দর পিচাই যখনই আমেরিকায় গেল, আমেরিকায় চাকরি করছে, তাহলে গিয়ে কি সে তো ভারতের নাগরিক পাবে না, বিলোপ হয়ে গেল। কিন্তু ওর তো বাবা মা এখানে আছে, তাহলে গিয়ে কী করা যায়? ভারত সেই জন্য টেকনিক্যালি বললো যে না, এ তো আমাদের সংবিধানে গণ্ডগোল করা হয়ে গেছে, তাহলে কি করা যায়? সেই জন্য ওসিআই নিয়ে এলো। কি নিয়ে এলো? ওসিআই, ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়া। মানে কি হয়, ওভারসিজ যারা আছে যদি ইন্ডিয়ার হয়, তাদেরকে কি করা হবে? এই ওসিআইয়ের বদলে ওদেরকে নাগরিকতা দেওয়া হবে। বুঝতে পেরেছিস? এই ওসিআই একটা অ্যাক্ট করা হয়েছে, ক্লিয়ার? বুঝতে পেরেছিস কি বললাম? তা ভারতে ক নাগরিকত্ব স্বীকৃত? এক নাগরিকত্ব। পারা যাবে? কি মনে হচ্ছে, কি নাগরিকতা কঠিন মনে হচ্ছে? কোশ্চেন আজকে সলভ হলো তো? এর মধ্যে থেকেই কোশ্চেন আসবে দেখবি। আর এরপর আর কটা চ্যাপ্টার বাকি আছে আমাদের? 3টে চ্যাপ্টার শেষ। আর 3টে চ্যাপ্টার সংবিধান পড়বো আমরা, একদম ডিটেলসে জানবো। আজকে যেরকম জানলি ওই রকমই টুকটুক করে জেনে দেবে। এখানেই মুখস্থ করাবো তোদের, এখানে মুখস্থ করে এখানেই কোশ্চেন করবো, তো এমনি আনসার দিতে পারবি, ঠিক আছে? চলো, যাক।